আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আলোচনা করব 20th সেঞ্চুরি ইংলিশ লিটারেচার নিয়ে। ভিক্টোরিয়ান এজ শেষ হওয়ার সাথে সাথে শুরু হয়ে যায় 20th সেঞ্চুরি ইংলিশ লিটারেচারটা। এই 20th সেঞ্চুরি ইংলিশ লিটারেচারে অনেকগুলো পার্ট রয়েছে, মানে এজে বিভক্ত করা হয়। একটা হচ্ছে মডার্ন এজ আর একটা হচ্ছে পোস্ট মডার্ন এজ। মডার্ন এজটা থাকে ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ডের আগ পর্যন্ত এবং ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ডের পর থেকে শুরু হয় পোস্ট মডার্ন এজ। তাহলে শুরু করি। The period from 1901 থেকে 1939 is often referred to as the modernist period. Modern periodটা মেইনলি হচ্ছে 1901 সাল থেকে 1939 সাল পর্যন্ত। The Victorian period ended with the death of Queen Victoria and a change in the political stability that her rule had granted. এখানে কি হয়, যখন ভিক্টোরিয়ান পিরিয়ডের শেষ হয় কুইন ভিক্টোরিয়ার ডেথের মধ্য দিয়ে। কুইন এই ভিক্টোরিয়া কিন্তু তার এজের সময়, মানে তার শাসনকালে পলিটিক্যালি অনেক স্টেবল রাখছিল, মানে শান্তি বজায় রাখার চেষ্টা করেছিল তিনি, এবং বিভিন্ন ধরনের পলিসি অ্যাপ্লাই করেছিলেন যাতে করে দেশে শান্তি থাকে, কোনো প্রকার প্রবলেম না হয়। কিন্তু এই মডার্ন এজ আসার সাথে সাথে কিন্তু কুইন ভিক্টোরিয়ার যে পলিটিক্যাল স্টেবিলিটি ছিল এটা আস্তে আস্তে শেষ হয়ে যায়। এর অবশ্য অনেক কারণ আছে, কারণ এই মডার্ন এজে এসেই কিন্তু মানুষ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারটা দেখতে পায়। আর ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার মানুষের জীবনকে অনেক বেশি প্রভাবিত করে, কারণ তখন তারা এত বেশি মৃত্যু, ধ্বংস, এত কিছুই দেখেছিল যে মানে মানুষ আর স্টেবল থাকতে পারে না, তাদের বিশ্বাসটা নড়বড় হয়ে যায়। দ্য এন্ড অফ দ্য ভিক্টোরিয়ান এরা ইজ দ্য বিগিনিং অফ মডার্ন এজ। এই ভিক্টোরিয়ান এজের শেষটাই হচ্ছে মডার্ন এজের শুরুটা। The first half of the 20th century is very important in the history of English literature. 20th century যে ফার্স্ট হাফ রয়েছে, মানে মডার্ন এজের কথা বলা হচ্ছে, এটা ইংলিশ লিটারেচারের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। ইট মার্কস এ ক্লিয়ার ডিপার্চার ফ্রম দ্য কম্প্রোমাইজ অ্যান্ড স্টেবিলিটি অফ দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড। কারণ এটা কি করেছে, ভিক্টোরিয়ান এজের যে স্টেবিলিটি ছিল, কম্প্রোমাইজ জাতীয় একটা ব্যাপার ছিল, এই জিনিসটাকে এটা শেষ হয়ে যায়। মডার্নিজম, এই মডার্নিজম বা মডার্ন এজ এটা হচ্ছে ইজ দ্য ফাইন আর্টস এ ব্রেক উইথ দ্য পাস্ট অ্যান্ড দ্য কনকারেন্ট সার্চ ফর নিউ ফর্মস অফ এক্সপ্রেশন। এই মডার্নিজমটা মেইনলি হচ্ছে পাস্টের যে আগে মানুষের যে ট্র্যাডিশনাল রাইটিং ছিল পয়েটদের, সেই ট্র্যাডিশনালটাকে ব্রেক করে একটা নিউ ফর্ম তৈরি করে মডার্ন এজে এসে। মডার্নিজম fostered a period of experimentation in the arts from the late 19th to the mid 20th century, particularly in the years following World War I. এখানে কি হয়, মডার্নিজম পিরিয়ডটাতে এক্সপেরিমেন্টেশন চলতে থাকে আর্টস এবং লিটারেচার উপর, এবং এটা সূত্রপাত হয় কখন থেকে, লেট 19th সেঞ্চুরি থেকে, এবং মিড 20th সেঞ্চুরি পর্যন্ত এটা চলতে থাকে। এবং আমরা এই মডার্ন এজের মধ্যে কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারটাও দেখতে পাই। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের ফলে মডার্নিজম বা মডার্ন এজে কি পরিমাণ প্রভাব হয়েছিল সবকিছুই এই মডার্ন এজে দেখা যায়। English language literature rather than the literature of England, so that it includes writers from Scotland, Wales and the whole of Ireland, as well as literature in English from former British colonies. ইংলিশ মানে যখন মডার্ন এজ আসে তখন কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে লিটারেচার থাকে সেটার ইংল্যান্ডের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটা স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ইউএস সব জায়গায় এটা বিস্তৃতি হতে থাকে। এবং এই মডার্ন এজে এসে কিন্তু আমেরিকান লিটারেচারটা অনেক বেশি সুদূর প্রসারণ ঘটে এই আমেরিকান লিটারেচারের। এবং বিভিন্ন কান্ট্রির রাইটাররা এসে ইংল্যান্ডে তাদের লিটারেচার চর্চা করতে থাকে, এবং কিছু পয়েট আছে যারা ইংল্যান্ডে তাদের জন্য ইংল্যান্ডেই থেকে যায়, আবার কিছু পয়েট পপুলার হয়ে পরে আবার আমেরিকাতে ফিরে যায়। এবং ব্রিটিশ কলোনিজ যেসব দেশগুলোতে ইংল্যান্ড করেছিল, ব্রিটিশ কলোনি স্থাপন করা হয়েছিল, ওইসব দেশগুলোও কিন্তু এই সময়ে এসে লিটারেচার প্র্যাকটিস করা শুরু করে। ইট অলসো ইনক্লুডস টু সাম এক্সটেন্ট দ্য ইউএস, মানে ইউএসও এই জিনিসটা প্রভাবিত করে। ইউএস এর মানুষও, পয়েটরাও ইংল্যান্ডে এসে লেখা শুরু করে। এই মডার্ন এজের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো পড়ছি এখন। দ্য মেইন ক্যারেক্টারিস্টিক্স অফ মডার্নিস্ট লিটারেচার। ফার্স্ট হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম। ইন মডার্ন লিটারেচার দ্য ইন্ডিভিজুয়াল ইজ মোর ইন্টারেস্টিং দ্যান সোসাইটি।
মডার্ন এজে এসে মানুষ কিন্তু সোসাইটি সম্পর্কে সচেতনতা কমে যায়, নিজের ব্যক্তির উপর সচেতনতা অনেক বেশি বেড়ে যায়। এর কারণ হচ্ছে মানে যখন তারা তাদের চোখের সামনে ওয়ার্ল্ড ওয়ার ফার্স্টকে দেখেছে, ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট এত বেশি ধ্বংসাত্মক ছিল যে শুধু মানুষের জীবনকে ক্ষতি করে না, এছাড়া মানুষের কালচার, বিলিফ, ট্র্যাডিশন অ্যান্ড ভ্যালুস সবকিছুকে ধ্বংস করে দেয়। তখন তারা চিন্তা করে সোসাইটির কথা চিন্তা না করে আগে নিজের বাঁচার কথা চিন্তা করতে হবে। প্রত্যেকটা মানুষ আগে নিজের কথা চিন্তা করে, পরে সোসাইটির কথা আসে। এক্সপেরিমেন্টেশন, মডার্নিস্ট রাইটার্স ব্রোক ফ্রি অফ ওল্ড ফর্মস অ্যান্ড টেকনিক্স। তারা তাদের লেখার উপর একটা এক্সপেরিমেন্ট করতে শুরু করে। প্রত্যেকটা এজের কিন্তু একটা বৈশিষ্ট্য দেখা যায়, কিছু পয়েট রিয়ালিস্টিক হয়ে যায়, কিছু সুপার ন্যাচারাল ব্যাপার নিয়ে লেখা শুরু করে। এই এজে দেখা যায় তারা এক্সপেরিমেন্ট করতে থাকে, আসলে কোন জিনিসটা নিয়ে লিখলে ভালো হবে এমন একটা জিনিস দেখা যায়। তারা ট্রেডিশনাল ফর্ম যে পয়েটরা লিখতো আগেকার সময় সেটা ছাড়া লেখা বন্ধ করে দেয়, তারা অনেকটা ইউনিক ভাবে চিন্তা করতে থাকে। ওয়েস্টার্ন থট বেস ছিল তাদের রাইটিংটা। তারপর হচ্ছে অবসার্ডিটি, দ্য কার্নেগো অফ টু ওয়ার্ল্ড ওয়ার্স প্রোফাউন্ডলি এফেক্টেড রাইটার্স অফ দ্য পিরিয়ড। এখানে কি হয়, কার্নেগো মানে হচ্ছে যুদ্ধ, যে দুইটা ওয়ার্ল্ড ওয়ার হয়েছিল, ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট এবং ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড। এই দুইটা ওয়ার্ল্ড ওয়ার কিন্তু রাইটার্সদেরকে অনেক বেশি প্রভাবিত করেছিল। তারপর হচ্ছে সিম্বলিজম অ্যান্ড ফর্মালিজম। এই ক্যারেক্টারিস্টিক্সগুলো ছাড়াও মডার্নিজম বা মডার্ন এজের আরো কিছু ক্যারেক্টার ছিল, যেমন আর্টস ফর লাইফ চেক। তারা তাদের আর্টসটাকে জীবনের খাতিরে ব্যবহার করতো, মানে অনেকটা তাদের হাতিয়ারের মতো, লেখার মাধ্যমে তারা তাদের সবকিছু তুলে ধরার চেষ্টা করছিল। এছাড়াও ইন্টারোগেশন অ্যান্ড অ্যাংজাইটি, এই এই যে এসে তারা অনেক বেশি কোশ্চেন করা শুরু করলো, তাদের মধ্যে অ্যাংজাইটি বৃদ্ধি পেল। এর কারণ হচ্ছে যখন তাদের ওয়ার্ল্ড ওয়ার গুলো তারা যখন সামনাসামনি দেখতে পায়, তখন তাদের ক্রিশ্চিয়ানিটি বা ট্রেডিশনাল ভ্যালুস যে জিনিসগুলো থাকে এগুলোর উপর তারা কোশ্চেন করতে থাকে, এগুলোর উপর থেকে তাদের বিশ্বাসটা উঠে যায়। কারণ তারা চিন্তা করে এত ধ্বংস এত কিছু দেখার পরও গড কোথায়, গড কেন এখনো কিছু করছে না। তাই তাদের মধ্যে অ্যাংজাইটি এবং ইন্টারোগেশনটা অনেক বেশি বেড়ে গিয়েছিল। গ্রোয়িং ইন্টারেস্ট ইন দ্য পুয়ার অ্যান্ড দ্য ওয়ার্কিং ক্লাসেস। এছাড়া এই সময় দেখা যায় পুয়ার এবং ওয়ার্কিং পিপলরাও লিখতে শুরু করে, এবং তারা কি করে, রিচ পিপলদেরকে ক্রিটিসিজম করা শুরু করে তাদের রাইটিং এর মধ্য দিয়ে। ইম্প্যাক্ট অফ সোশিও ইকোনমিক কন্ডিশনস অন লিটারেচার, এবং তখনকার সময় যে সোশ্যাল ইকোনমিক কন্ডিশনগুলো ছিল সেগুলোও কিন্তু লিটারেচার উপর অনেক বেশি প্রভাব বিস্তার করতে শুরু করে। এটাই হচ্ছে মডার্ন এজের মোটামুটি ক্যারেক্টারিস্টিক্স এবং বৈশিষ্ট্য যাই বলেন। তখনকার সময়ে এই মডার্নিজম বা মডার্ন এজের ফেমাস পয়েট ছিল থমাস হার্ডি, হেনরি জেমস, জোসেফ কনরেড। এগুলো হচ্ছে তখনকার সময় ফেমাস রাইটার। এই যে থমাস হার্ডি রয়েছে, তিনি খুবই ভালো একজন ভিক্টোরিয়ান এজের রাইটার ছিল, কিন্তু তার পয়েটগুলো এসে পাবলিশ হয় কোথায়, এই মডার্ন এজে এসে তার লেখাটা পাবলিশ হতে থাকে, তাই তাকেও মডার্ন এজের পয়েট হিসেবে বর্ণনা করা হয়। হেনরি জেমস এবং জোসেফ কনরেড, এই দুইজন হচ্ছে মানে তারা প্রথমে ইংলিশটাই জানতো না, পরবর্তীতে ইংলিশ শিখে এবং তারপর তারা ভালো ভালো তাদের বেস্ট ওয়ার্কগুলো দিতে থাকে। কারণ এই মডার্ন এজে এসে বাইরের কান্ট্রির, ইংল্যান্ড ছাড়াও আমেরিকা, আয়ারল্যান্ড, বিভিন্ন দেশ থেকে রাইটার এসে ইংলিশ লিটারেচারটা চর্চা শুরু করে, তাই তারা ভালো করে দেখা যেত ইংলিশটা জানতো না, পরবর্তীতে কিন্তু তারা এই জিনিসে এক্সপার্ট হয়ে যায়। এই দুইজন তাদের মধ্যে একজন। জি.এম. হপকিন্স অ্যান্ড ডব্লিউ.বি. ইয়েটস, এই দুইজন হচ্ছে, এরাও কিন্তু ঠিক তেমন ভিক্টোরিয়ান এজে তাদের লেখাগুলো লিখেছেন, কিন্তু তারা তখন তাদের লেখাগুলো পাবলিশ হয়নি। মডার্ন এজে এসে তাদের লেখাগুলো পাবলিশ করা হয়, সে কারণে তাদেরকে মডার্ন এজের পয়েট বলা হয়ে থাকে। এরপরে রবার্ট ফ্রস্ট, টি.এস. এলিয়ট, এরা আমেরিকান রাইটার ছিল। এরা আমেরিকান রাইটার হওয়া সত্ত্বেও তারা ইংলিশ লিটারেচার অনেক বেশি অবদান রাখেন। টি.এস. এলিয়টকে ধারণা করা হয় তিনি পরবর্তীতে ব্রিটেনের নাগরিকত্ব নিয়েছেন 1927 সালে, কিন্তু রবার্ট ফ্রস্ট তিনি লিটারেচার চর্চা করার পর বা তার ফেমাস হওয়ার পর তিনি আবার আমেরিকাতে ফিরে যান। এছাড়া অনেক ভালো ভালো ফেমাস রাইটার ছিল, ভার্জিনিয়া ওলফ, অ্যালডাস হ্যাক্সলে, জেমস জয়েস, এরাও তখনকার সময় মডার্ন এজের ফেমাস রাইটার ছিল। এই মডার্ন এজের পর আসে পোস্ট মডার্ন এজ। পোস্ট মডার্ন এজ মেইনলি প্রভাবিত হয় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের উপর, এবং মডার্ন এজ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের উপর প্রভাবিত হয়। পোস্ট মডার্ন লিটারেচার ইজ এ স্টাইল অফ লিটারেচার দ্যাট ইজ হেডেড আফটার
World War II, including the multicultural aspect of society. Postmodernism is usually marked as a reaction against modernism. এই postmodernism লিটারেচারটা মডার্ন লিটারেচারটা মেইনলি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের উপরে বেস করা হয়েছিল। এছাড়াও তখনকার সময় লিটারেচার ছিল অনেকটা মাল্টিকালচার। যেমন মডার্ন এজের রাইটাররা চেয়েছিল ট্র্যাডিশনাল ফর্মটাকে বাদ দিয়ে মডার্ন ভাবে চিন্তা করার, এক্সপেরিমেন্ট শুরু করার, কিন্তু এই পোস্ট মডার্ন এজের লিটারেচারটা হয়েছিল অনেকটা মাল্টিকালচার। তারা ট্রেডিশনাল এবং মডার্ন দোনোটাকে ইনক্লুড করে তাদের লেখাগুলো লিখেছিলেন। এছাড়াও পোস্ট মডার্ন লিটারেচারটা মেইনলি মডার্ন এজের উপর একটা রিয়াকশন ছিল এবং মডার্ন পোয়েটরা ছিল লজিক্যাল ছিল, পোস্ট মডার্নরা অনেকটা ইরেশনাল টাইপের লেখা লিখত। Postmodernism introduces to a socio-cultural and literary theory and a shift in outlook in social sciences, literature, composition, drama, fashion, and many more. A postmodern literature এসে মানে পোস্ট মডার্ন এজে এসে দেখা যায় সায়েন্স, সোশ্যাল সায়েন্সেস, লিটারেচার, কম্পোজিশন, ড্রামা, ফ্যাশন এসব কিছুর উপর অনেক বেশি প্রভাব দেওয়া হয়, মানে অনেক বেশি জোর দেওয়া হয়। আগে আমরা দেখতাম একটা এজে ড্রামাতে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, একটা এজে নোবেলের বেশি প্রভাব বিস্তার করতেছে, কিন্তু এই পোস্ট মডার্ন এজে এমন কিছুই হয়নি। ড্রামা, কম্পোজিশন, ফ্যাশন, লিটারেচার সবকিছুই সমান তালে এগিয়ে যাচ্ছিল। পোস্ট মডার্ন লিটারেচার customarily rejects the boundaries between high and low sorts of art and literature. এই এজে কিন্তু তারা চেয়েছিল সমতাটা আনতে, যাতে করে সব জায়গায় সবকিছু সমান থাকে, কোনো প্রকার হাই এবং লো কোনো কিছুই না থাকে। পোস্ট মডার্নিজমের ফেমাস রাইটার যারা থাকে তারা হচ্ছে এই স্যামুয়েল বেকেট, ডাইলেন থমাস, ডাব্লিউ.এইচ. অডেন, হেনরি মিলার, জোসেফ হিলার, এরাই হচ্ছে তখনকার সময় পোস্ট মডার্নিজম এজের ফেমাস রাইটার ছিল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।